নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন, পার্থর পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন। বুধবার শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এসআইআর কাজে চাপে ফের রাজ্যে মৃত্যু বিএলও। মালবাজারে নিজের বাড়ি থেকে উদ্ধার বিএলও শান্তিমণি এক্কার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের চাপে এই ঘটনা। ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃত্যু হল উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দার। খবর পেয়ে মৃতের বাড়িতে যান বাদুরিয়ার তৃণমূল বিধায়ক, আশ্বাস দেন পাশে থাকার। আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মে বড় পরিবর্তন ইউআইডিএআই এর। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় আধারের ফটোকপি জমা নিয়ে তথ্যের অপব্যবহার হচ্ছে। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিয়ম। শহরে প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম, বাড়ছে জনঘনত্ব। ফলে ব্যস্ত সময়ে রাস্তার নিত্য যানজট। পরিস্থিতি সামলাতে শহর জুড়ে একাধিক চওড়া রাস্তা এবং সংস্কারের পরিকল্পনা কলকাতা পুরসভার। যাত্রী সুবিধার্থে চালু হচ্ছে আরও একটি এসি লোকাল। পাশাপাশি ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি এবং রবিবারেও শিয়ালদহ কৃষ্ণনগর রুটে এসি লোকাল চালানোর ঘোষণা পূর্ব রেলওয়ের। একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাতেও দাগিদের নাম। সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন বিচারপতি অমৃতা সিনহা। একাদশ দ্বাদশ ইন্টারভিউয়ের তালিকাতেও দাগিদের নাম, সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, সেই বিভ্রান্তি কাটাতে দাগিদের নামের পাশাপাশি অভিভাবকদের নাম সহ আরও বিস্তারিত তথ্য দিয়ে সেই তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শুনানিতে বিচারপতি স্পষ্ট পর্যবেক্ষণ, দাগিদের তালিকার নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। এরপরেও কোনো প্রার্থী অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। সেই তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের নাম নেই বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এমনকি ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে বলে অভিযোগ। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। বুধবার সেই মামলা শুনানিও হয়। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ জানান, 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। সেই মতো বিস্তারিত তথ্য দিয়ে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সিনহার। অন্যদিকে কমিশনের তরফের আইনজীবী জানান, দাগি প্রার্থীদের 4 জনের নাম মামলাকারীরা দিয়েছে। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম। বিশেষভাবে সক্ষম 2 প্রার্থীর কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা পাল্টা জানান, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়া হওয়ার কথা জানিয়েছে, কিন্তু এরা তো দাগি। এরপরেও কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয়, পাল্টা জানান এসএসসির আইনজীবী। আগামী 23 ডিসেম্বর ফের এই মামলা শুনানি হতে চলেছে। অন্যদিকে বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক নতুন এসএসসি পরীক্ষার্থীরা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান কর্মসূচি পালন করে। সকাল থেকে উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ছিল 6 লাখ। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিহারা পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10 নম্বর তাদের অভিজ্ঞতার জন্য রেখেছে কমিশন। সেই 10 নম্বরের বেড়াজালে আটকে নতুন পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পেয়েও তারা বঞ্চিত। আর সেই বঞ্চনার অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় নতুন পরীক্ষার্থীরা। হাই নিউজ নেটওয়ার্ক। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু হয়নি প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রক্রিয়া। এবার বুধবার অর্থাৎ 19 নভেম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদন গ্রহণ করা শুরু করল পর্ষদ।
গত সেপ্টেম্বরে 13,000-এরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়, শুরু হয়নি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। মঙ্গলবার দুপুরে সেই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে গত 25 সেপ্টেম্বর 13,421টি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হলেও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া। প্রায় 1.5 মাসেরও বেশি সময় পর অবশেষে শুরু হবে সেই প্রক্রিয়া। বুধবার অর্থাৎ 19 নভেম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে। এর মাধ্যমে সরকার অনুমোদিত সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলির জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। 2017 সালের পর রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কোনো নিয়োগ হয়নি। প্রায় 8 বছর প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকতার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। চলতি বছরে টেটের জন্য বরাদ্দ নম্বর 1 লাফে 20 নম্বর বৃদ্ধি করা হয়েছে। পুরনো খসড়া বিধিতে টেটের বরাদ্দ নম্বর ছিল 5, আর নতুন প্রস্তাবিত খসড়া বিধিতে সেই নম্বর বাড়িয়ে 25 করা হয়েছে। টেটের বরাদ্দ নম্বর বৃদ্ধি পেলেও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের নম্বর কমে হয়েছে 5, যা আগে ছিল 15। ব্রাত্য বসু বলেছেন, পশ্চিমবঙ্গের সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য 13,421টি শূন্য পদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে। তাদের দাবি, চলতি বছরের মধ্যে রাজ্যে প্রায় 50,000 শিক্ষক নিয়োগের স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দফতর আশাবাদী। উল্লেখ্য, নিয়োগ বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বৃহস্পতিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, শুধু তাই নয়, এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেবেন 2023 সালের টেট উত্তীর্ণরা, এমনকি যারা 2014 ও 17 সালে প্রাথমিক টেট পাশ করেছে সেই চাকরি প্রার্থীদেরও যোগ দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন, পার্থর পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন। বুধবার শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগেই জামিন পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার শর্ত সাপেক্ষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন কল্যাণময়। এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন তিনি। সূত্রে খবর, বেশ কিছু শর্তের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তার জেল মুক্তিতে আর কোনো বাধা রইল না। নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল কল্যাণময়েরও। সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহারা আগে জামিন পেয়ে গেলেও তার জামিন আটকে ছিল। সম্প্রতি জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এরপরই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের সপক্ষে তার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে বলেন, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, পার্থ চট্টোপাধ্যায় এরা সবাই জামিন পেয়ে গিয়েছেন এই মামলায়, অথচ কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে রাখা হয়েছে। সূত্রে খবর, গত সোমবারই শর্ত সাপেক্ষে কল্যাণের জামিন মঞ্জুর করে দিচ্ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে বিচারপতি বলেন, যে সাক্ষীদের বয়ান গ্রহণ বাকি আছে তাদের সাক্ষ্য নেওয়া হয়ে গেলেই জেল থেকে ছেড়ে দিতে নির্দেশ দিচ্ছি। যদিও সেই সময় সিবিআই এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এখনও একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়নি। আগে সাক্ষীদের বয়ান নেওয়ার কাজ শেষ হোক, না হলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। তারপরই জামিনের আবেদন স্থগিত রেখেছিলেন বিচারপতি। বুধবার সেই আবেদন মঞ্জুর করা হল। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ করছেন বিএলওরা। নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বিএলওদের জন্য। এসবের মাঝে মালবাজার থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। রাজ্য জুড়ে চলছে এসআইআর, অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেয়া, তা জমা নেওয়ার কাজ করছে বিএলওরা।
নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। এসবের মাঝে মালবাজারের বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে এই ঘটনা। জানা গিয়েছে মৃতার নাম শান্তিমণি এক্কা। তিনি মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা। সম্প্রতি এসআইআর এর কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বিএলও হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছিলেন, জমা নিচ্ছিলেন, অর্থাৎ কাজের চাপ ছিল প্রবল। এর মাঝে বুধবার সকালে বাড়ির উঠোনে মেলে মহিলার ঝুলন্ত দেহ। দেখা মাত্রই পরিবারের সদস্যরা খবর দেন থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়েই মৃত বিএলওর বাড়িতে যান অনগ্রসর শ্রেণীর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াই। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাও বলেন, আশ্বাস দেন পাশে থাকার। आपका नाम क्या है? सुखोई का। एक्चुअली आपके घर में आज कोई दुर्घटना घटा, क्या हुआ था थोड़ा बताइएगा। वो बीओलो का काम कर रहा था। बीओलो का यहाँ तो बगान में सब हिंदी पढ़ा लिखा वाला है और फॉर्म आता है बंगला से, और केवल हमारा वाइफ ही बंगला ये कर रहा था, तो उसको बीओलो का काट दिया था। तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। वो बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी ये बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना ICDS का उधर के कागज बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम हो गया। মৃতার পরিবারের সদস্যদের দাবি, এসআইআর এর প্রবল কাজের চাপ নিতে পারছিলেন না শান্তিমণি। অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। সেই কারণেই নাকি এই চরম সিদ্ধান্ত। রাজ্যে এসআইআর এর কারণে মৃত্যুর অভিযোগ নতুন নয়। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠছে আগে থেকেই। পাশাপাশি দেশ ছাড়া হওয়ার আতঙ্কে অনেকে আত্মহত্যাও করছেন বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই বিএলওদের ওপর মানসিক ও শারীরিক চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছিল। বিএলওদের আবেদন ছিল তাদের ওপর থেকে যেন চাপ কমানো হয়। কাজ করতে গিয়ে অনেক বিএলওর অসুস্থতার খবর যেমন সামনে এসছে, তেমনি মৃত্যুর খবরও সামনে আসছে। কিছুদিন আগে কাজের অতিরিক্ত প্রেসারের কারণে মারা যান এক বিএলও এবং তার পরিবারের অভিযোগ ছিল এসআইআর। তারপরে ফের একই ঘটনা। মালবাজারের এই মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সরাসরি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃত্যু হল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দার। খবর পেয়ে মৃতের বাড়িতে যান বাদুড়িয়া তৃণমূল বিধায়ক। আশ্বাস দেন পাশে থাকবেন। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটল উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। মৃতের পুত্রের দাবি, সরকারি নথিতে ভুল থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন 57 বছরের শফিকুল মণ্ডল। এসআইআর হলে দেশ ছাড়তে হবে, এই ভয়ে গত কয়েকদিন ধরে কিছু মুখেই তোলেননি ওই পৌর। তারপরই নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। বুধবার পৌরের মৃত্যুতে শোরগোল বাদুড়িয়ার যদুরহাটি এলাকায়। আত্মহত্যার ঘটনায় বিজেপিকে দুষছে তৃণমূল, পাল্টা শাসক দলকে বিচ্ছে বিরোধীরা। শফিকুলের পরিবারের দাবি, কয়েক পুরুষ ধরে তারা বাদুড়িয়া তথা বাংলার বাসিন্দা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শফিকুল দ্বিতীয় বিয়ে করেছিলেন, কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিচয়পত্রে যে বয়স দেওয়া হয়েছে তার ব্যবধান প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে কম। জানি উঠেছিল প্রশ্ন, কিভাবে ওই নথি ঠিক করবেন বা ভুল সংশোধন করবেন বুঝে উঠতে পারেননি ওই পৌর। ছেলে দাবি, গত 15 দিন ধরে নানা জায়গায় ছোটাছুটি করেছেন বাবা, কিন্তু কাজ হয়নি। আর তাতেই ভয় পেয়ে গিয়েছিলেন শফিকুল। এরপর গত কয়েকদিন নাওয়া খাওয়া ভুলে যান পৌর। পরিবারের কথায় মঙ্গলবার তাদের নজর এড়িয়ে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় গিয়ে বিষ খান শফিকুল। স্থানীয়দের নজরে পড়ার পর তাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেয়ে মৃতের বাড়িতে যান বাদুড়িয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। হাই নিউজ নেটওয়ার্ক।
সাধারণ ভোটারদের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলবন্দীদের মধ্যে ভোটার তালিকার এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার বিএলওদের মাধ্যমেই সংশোধনাগারে শুধুমাত্র বিচারাধীন বন্দীদের কাছে ফর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সাধারণ ভোটারদের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলবন্দীদের মধ্যে ভোটার তালিকার বিশেষ নির্দেশ সংশোধনে এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে। শুধুমাত্র বিচারাধীন বন্দীরাই এই সুযোগের অধিকারী। জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের মাধ্যমে রায়গঞ্জ জেলা সংশোধনাগার এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে শুধুমাত্র বিচারাধীন বন্দীদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সোমবার রাজ্য কারা দফতরের ডাইরেক্টরেট জেনারেল সূত্রে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে, বন্দীদের হাতে সরাসরি এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হবে না। পরিবর্তে তাদের পরিবারের হাতে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। মূলত পরিবারের সদস্যরাই নির্দিষ্ট বন্দীর এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন। তারপর শুধুমাত্র সইয়ের জন্য এনুমারেশন ফর্মটি কারাগারে থাকা বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার বিকেল পর্যন্ত রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দী সহ মোট বন্দীর সংখ্যা ৩৩৯ জন এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে ১২৪ জন বন্দী রয়েছেন। তার মধ্যে ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। ইসলামপুর সংশোধনাগারের সুপার তথা ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল বলেন, আইনত বিচারাধীন বন্দীদের ভোটাধিকার রয়েছে, ফলে বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম বিচারাধীন বন্দীদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমে এনুমারেশন ফর্মে ওইসব বন্দীদের সই করার ব্যবস্থাও করা হবে। তবে সাজাপ্রাপ্ত বন্দীরা কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ার আওতাধীন নন। রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এনুমারেশন ফর্ম সরাসরি সংশোধনাগারের বন্দীদের হাতে দেওয়া হবে না। বিচারাধীন বন্দীদের পরিবারের হাতে এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা। শুধুমাত্র এনুমারেশন ফর্মে নিজের সই করার জন্য জেলবন্দীদের হাতে সেটি তুলে দেওয়া হবে। একইভাবে রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতার প্রেসিডেন্সি ও আলিপুর জেলেও একই প্রক্রিয়া শুরু করা হবে। সেখানেও অনেক বিচারাধীন বন্দী রয়েছেন। তাদের অনেকেই ভোটের সময় বাইরে থাকতে পারেন অথবা জামিন পেয়ে যেতে পারেন দ্রুত। সকলেরই ভোটাধিকার রয়েছে, তাই তারা ফর্ম পূরণ করবেন বলেই সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএআই। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় আধারের ফটোকপি জমা নিয়ে তথ্যের অপব্যবহার করছে। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিয়ম। আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএআই। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় এখন অনেক জায়গায় মানুষের আধারের ফটোকপি জমা নেওয়া হয়, যা আইনের বিরুদ্ধে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিরাপত্তা ব্যবস্থা ও নতুন অ্যাপ চালুর ঘোষণা করল ইউআইডিএআই। এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে শুধু ধারকের ছবি ও কিউআর কোড, আর যে কোনো ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যান ও অথেন্টিকেশনের পদ্ধতিতে। ইউআইডিএআই এর সিইও ভুবনেশ কুমার সম্প্রতি এক অনলাইনে বৈঠকে জানান, ডিসেম্বরে এই বিষয়ে নতুন নিয়ম আনার কথা ভাবা হচ্ছে। তার কথায়, কার্ডে যত বেশি তথ্য থাকবে ততই তার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যায়। তাই কেবল ছবি আর কিউআর কোডই যথেষ্ট। আধার অনুযায়ী ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য অনলাইন সংগ্রহ বা সংরক্ষণ করা নিষেধ, কিন্তু বাস্তবে অনেক সংস্থাই এখনও আধারের ফটোকপি জমা নেয়। নতুন নিয়ম চালু হলে হোটেল, ব্যাংক, ইভেন্ট আয়োজক সংস্থা, আবাসিক কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় অফলাইন ভেরিফিকেশন পদ্ধতির পুরোপুরি বদলে যাবে। ইউআইডিএআই জানিয়েছে, আধার কখনোই ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং শুধু নম্বর বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অথেন্টিকেশন হবে মূল পরিচয়পত্র যাচাইয়ের উপায়। ইউআইডিএআই এবার আনছে আধারের নতুন অ্যাপ, যা সম্পূর্ণভাবে বদলে দেবে পুরনো আধারের অ্যাপকে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের নিয়ম মেনে তৈরি এই অ্যাপটি থাকছে আরও উন্নত পরিষেবা।
নতুন অ্যাপের মাধ্যমে আধার আপডেট যাচাই এবং বয়স বা পরিচয়পত্র প্রমাণের মতো কাজ করা আরও সহজ হবে। দ্রুত এবং নিরাপদভাবে করা যাবে। অর্থাৎ প্রথম, আধার কার্ড থেকে সহজেই নিজের ঠিকানা প্রমাণপত্র আপলোড করে আপডেট করতে পারবেন। দ্বিতীয়ত, পরিবারে যাদের মোবাইল নেই তাদের একই অ্যাপে যুক্ত করা যাবে। তৃতীয়ত, ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর আপডেট করা যাবে। চতুর্থ, বিভিন্ন সংস্থার জন্য আধার যাচাই আরও সহজ হবে, একেবারে ডিজি যাত্রার ধাঁচে। UIDAI এর কর্মকর্তা জানান, নতুন আধার অ্যাপের সাহায্যে বয়স যাচাই, সিনেমা হল বা হোটেল চেক ইন, আবাসিক কমপ্লেক্সের প্রবেশ সব ক্ষেত্রেই দ্রুত ও নিরাপদভাবে পরিচয় নিশ্চিত করা যাবে। অ্যাপটি ফেস ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে ব্যক্তির শারীরিক উপস্থিতিও নিশ্চিত করবে। অফলাইন ভেরিফিকেশন সিস্টেমের ব্যবহারকারী সংস্থাগুলির জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আধার কার্ড হোল্ডাররা শুধু QR কোড দেখালে স্ক্যানার তার মুখ মিলিয়ে পরিচয় উপস্থিতি দুটোই যাচাই করে নেবে। সূত্রের খবর, UIDAI এর 1 ডিসেম্বরের বৈঠকে এই প্রস্তাবগুলি চূড়ান্ত হতে পারে। নতুন অ্যাপ ও ছবি QR ভিত্তিক আধার কার্ড চালু হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছে সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূল সাংসদ ও রাজ্যপালের সংঘাত পৌঁছেছে চরমে। রাজ্যপালের বিরুদ্ধে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারই পাল্টা আইনি পদক্ষেপ নিল রাজভবন। রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ মজুদ থাকার অভিযোগ তুলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তা ঘিরে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ করল রাজভবন। মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল CV আনন্দ বোসকে নিশানা করে আক্রমণাত্মক মন্তব্যের জেরে কল্যাণের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর বিভিন্ন ধারা অনুযায়ী তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ দায়ের হয়েছে তাতে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। অভিযোগগুলি গুরুতর এবং অজামিনযোগ্য, ফলে মামলা দায়ের হওয়ার বিষয়টির গুরুত্ব আরও বেড়েছে। রাজভবনের তরফে মামলাটি দায়ের করেছেন রাজ্যপালের অফিসার ইন স্পেশাল ডিউটি। রাজভবনের অভিযোগে বলা হয়েছে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন যা জনসমক্ষে ভয়ভীতি, বিভ্রান্তি এবং অরাজক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার মন্তব্যে সাংবিধানিক পদে আসীন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের মর্যাদাকে আঘাত করা হয়েছে, এমনটাই রাজভবনের ব্যাখ্যা। অভিযোগে BNS 2023-এর যে সমস্ত ধারার উল্লেখ রয়েছে সেগুলি হল সেকশন 151, 152, 197, 196A এবং 196B, 353 এর B, 353C, 353(2) ইত্যাদি। প্রসঙ্গত মানহানি সহ দেশের সম্প্রীতি, সংহতি এবং ঐক্যের উপর আঘাত আনার মতো ধারাগুলি এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। রাজভবনের বক্তব্য, কল্যাণের মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা দেশের নিরাপত্তার ব্যবস্থার উপর অনাস্থা তৈরি করতে পারে। দাবি করা হয়েছে, সাংসদের বক্তব্য রাজভবনে নাকি অস্ত্র, বোমা এবং গোলাবারুদ মজুদ রয়েছে, আর এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ রাষ্ট্রের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থা এবং সাংবিধানিক পদমর্যাদার উপর সরাসরি আঘাত। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত শনিবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল, আর তারপরই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের কল্যাণের দাবি, প্রথমে বলুন রাজ্যপালকে যেন উনি বিজেপির অপরাধীদের রাজভবনে আশ্রয় দেওয়া বন্ধ করেন। উনি সেখানে অপরাধীদের রাখছেন, তাদের বন্দুক ও বোমা দিচ্ছেন এবং বলছেন যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা করো। আর এই মন্তব্যের বিরোধিতা করে রবিবার সকালে বিবৃতি জারি করে রাজভবন। সেই বিবৃতির পাল্টা আবারও রাজ্যপালকে আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই সময় উত্তরবঙ্গ সফরে ছিলেন রাজ্যপাল। কল্যাণের মন্তব্যের জেরে সোমবার দুপুরে তড়িঘড়ি রাজ্যপাল কলকাতায় ফিরে পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর সদস্য, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং একটি স্নিফার ডগ সহ নিরাপত্তা বাহিনীর একটি দল নিয়ে রাজভবন চত্বরে চিরুনি তল্লাশি চালায়। আর এই তল্লাশি অভিযানে সংবাদ মাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তল্লাশি শেষে রাজ্যপাল জানান,
রাজভবনে আপত্তিকর বা সন্দেহজনক কিছুই মেলেনি, তাই অবিলম্বে প্রকাশ্যে সাংসদকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদিও সোমবারই রাজ্যপাল রাজভবনের আইনজীবীদের কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দিতে বলেছিলেন, আর সেই মতো মঙ্গলবার দুপুরে রাজভবনের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে শ্রীরামপুরের আইনজীবী সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বেশ শীত পড়েছিল কলকাতাতে, তাপমাত্রা নেমেছিল 17 ডিগ্রিতে। তবে ঘূর্ণাবর্ত ও পূবালি হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা ফের বেড়েছে। তিলোত্তমা থেকে উধাও হয়েছিল শীতের আমেজ। তবে বুধের সকালে ফের সামান্য নামল পারদ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহতেই বেশ শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা নেমেছিল 17 ডিগ্রিতে। তবে ঘূর্ণাবর্ত ও পূর্বালি হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা ফের বেড়েছে। তিলোত্তমা থেকে উধাও হয়েছিল শীতের আমেজ। তবে বুধের সকালে ফের সামান্য নামল পারদ। কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করছে 18 ডিগ্রির আশেপাশে। জেলায় জেলায় রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। কুয়াশায় মুড়েছে পথঘাট। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই হাওয়া অফিস সূত্রে খবর শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূর্বালি হাওয়া। দক্ষিণবঙ্গ থেকে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই চোরা ফলা, যার জেরে তাপমাত্রার পারদ খানিকটা চড়েছে গত 2 দিনে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে। তবে বুধে তা নেমেছে 18 ডিগ্রির ঘরে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে সকাল থেকেই পরিষ্কার মেঘমুক্ত আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা এই সময় সাধারণত যেমন থাকে সেই তুলনায় এবছর তাপমাত্রা বেশ খানিকটা বেশি। আগামী কয়েকদিন একই রকম থাকবে সেখানকার পরিবেশ। তবে কুয়াশায় ঘেরা থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কবে থেকে পারদ নামবে সে বিষয়ে এখনো কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়াবিদরা। সবটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত কেটে উত্তরের হাওয়া প্রবেশের পথে প্রশস্ত হওয়ার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।